নিউ ইয়র্কে শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হেরে যায় বাংলাদেশ। কিন্তু এই হারের পেছনে আসলে দায়ী কে বা কারা? ক্রিকেটাররা নিজেই নাকি বাজে আম্পায়ারিং? এসব নিয়ে আজ ডিসকাস করবো আমাদের এই ডাউন দ্য উইকেটে। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আর আজ আমার সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। সবার আগে আপনার কাছে যদি একটু জিজ্ঞেস করতে চাই গত রাতের ইনসিডেন্টটি নিয়ে। আম্পায়ারিং নিয়ে দেখছি গতকালই থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্ক, আমরা দেখছি আলোচনা সমালোচনা। কালকের ম্যাচটি তো আপনি দেখেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের একটি পায়ে বল লেগে ৪ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আম্পায়ার সেটিকে আউট কল করে দেয় এবং সে ৪টি বাতিল হয়ে যায় লেগ বাই। কিন্তু রিভিউতে দেখা যায় সেটি আসলে স্ট্যাম্পের বাইরে বল ছিল। এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আম্পায়ারের কল নিয়ে কি বলবেন গতকালকের ম্যাচটিকে? আম্পায়ারিং কল যেটা আম্পায়ার হিসেবে যে কলটা নেওয়া দরকার সেটাই করেছে। এটা প্রথমে জানতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই অনেক কমেন্টস করছি, বাট মূল ব্যাপারটা জানতে হবে যখন আপনি কোনো আম্পায়ার যদি কোনো ডিসিশন দিয়ে দেয় তখন দ্য বল ইজ ডেড। তো তখন ওটা যদি 4ও হয় বা 6ও হয় ওটা কিন্তু কাউন্টেবল হবে না। এটা লতে আছে এবং এটা এমসিসির ল। আপনার এই ল প্লেইং কন্ডিশন বলেন বা আমাদের আইসিসি যে ল যেটা আছে সেই ল অনুযায়ী কিন্তু খেলাগুলি পরিচালনা হয়। সবাই কিন্তু বাউন্ড এই লটাকে আপনার ইমপ্লিমেন্টেশন করা এবং এটাকে মানা। সো আম্পায়ার কাজ করেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি পারফেক্টলি অল রাইট। রাইট। আরেকটি কল নিয়ে আমরা দেখছি আরও কথা হচ্ছে যে হৃদয়ের আউটটি নিয়ে। সেটি দেখা যাচ্ছে যে আম্পায়ার্স কলেই ওই মুহূর্তে একদম স্ট্যাম্পের একদম কর্নারে গিয়ে লাগে বলটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হৃদয়কে আউট হতে হয় এবং ওই আউটের ফলে বাংলাদেশ ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায়। এই আম্পায়ার্স কলটি নিয়ে তৌহিদ হৃদয় নিজেও কিন্তু একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে হয়তো আম্পায়ার্স কল আমাদের বিপক্ষে ছিল না, আইসিসির নিয়ম অনুযায়ী এসব কল ঠিকই ছিল, কিন্তু এরপরও দু একটা ওয়াইড হয়তো এইরকম টাইট ম্যাচে তারা চাইলেও দিতে পারতো, আমাদের এগেনস্টে গেছে, এই টাইপের কিছু কথা ছিল। সেটির ভিত্তি কতটুকু, যে হৃদয় কি চাইলে এসব বলতে পারেন কিনা, বা এই কলগুলো নিয়ে স্পেশালি হোয়াইট বল যেগুলো নিয়ে লেগ সাইডের দিকে একদম ঘেঁষে যে হোয়াইট বলগুলো হয়েছিল সেগুলো আম্পায়ার হোয়াইট দেয়নি? প্রথম কথা হলো যে আম্পায়ার ইজ এ রেসপেক্টেবল জব এবং এ থ্যাঙ্কসলেস জব। সমালোচনা থাকবেই। দে আর নট এ মেশিন, দে আর এ হিউম্যান বিং। এরর থাকতেই পারে, বাট ওই এররটা জাজ করার দায়িত্ব কিন্তু প্লেয়ার পার্সোনাল যারা আছে, টিম ম্যানেজমেন্ট যারা আছে তা কিন্তু না। এটা আইসিসির আন্ডারে ওনারা অ্যাপয়েন্টমেন্ট পায় এবং আইসিসি তারা এটা লক্ষ্য করে এবং তাদের রিপোর্টগুলি তারা যায়, ম্যাচ রেফারি রিপোর্ট দেবে এবং আইসিসি তখন এটা রিভুলেশন করে। বলে রাখা ভালো যে ইন্টারন্যাশনাল ম্যাচে, এইসব ম্যাচে আইসিসির যেসব ম্যাচগুলি খেলা হয়, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ, তারা কিন্তু সবাই এলিট প্যানেল ম্যাচ অফিসিয়ালস এবং তারা কিন্তু অনেক কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে যায়। যেমনটি আমাদের সৈকত আজ লাস্ট 10 বছর আম্পায়ারিং করে কিন্তু আজকে এখানে এসছে। তো তখন আমরা অনেক মানে আমরা গর্ব করি। এখন আসেন যে আম্পায়ার যে ডিসিশনগুলি দেয় আপনার চোখে ভালো লাগতে পারে, আমার চোখে ভালো নাও লাগতে পারে, বাট আম্পায়ার যেটা মনে করবে সেটাই আউট। এবং আম্পায়ার্স কল সেটা যখন আপনার ফরে যাবে তখন আপনি বিরক্ত হবেন, আপনার যখন বিপক্ষে যাবে তখন আপনি হাসবেন। এটি এই জন্যই রুলস অ্যান্ড রেগুলেশনস। যদি এটি স্ট্যাম্পে লাগতো তখন আপনি কি করতেন? আমি যদি উত্তরটা দিই, আর এরকম জিনিসটা যদি সাউথ আফ্রিকার পক্ষে যদি নট আউট হইতো বা তখন এটার কী অবস্থা হতো, এরকম অনেক ধরনের ডিবেট আসবে, কথা আসবে, বাট এই আলোচনাটা শুধুমাত্র আলোচনাই হতে থাকবে। দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ার লাইকের সংখ্যা পড়বে 50K, এরকম লাইক পড়বে, 2 লাখ লাইক পড়বে। এটা অনলি ফর দি সোশ্যাল মিডিয়ার জন্য আলটিমেটলি যাবে। বাট বিং এ ম্যাচ রেফারি, এটা যদি আমার দিক থেকে আপনি চিন্তা করে দেখেন, সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে কোশ্চেন উঠেছে। বলে রাখা ভালো, এরকম টুর্নামেন্টে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করা এটা কিন্তু সিওসির ব্রিচেস অফ কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে। কোড অফ কন্ডাক্ট আর্টিকেল 2.7 স্পষ্ট করে এখানে লেখা আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, এই ধরনের পাবলিক ক্রিটিসিজম অফ, এই ধরনের যদি কমেন্টস করেন তাহলে কিন্তু আম্পায়ার লেভেল 1 ইভেন কি লেভেল 2 পর্যন্ত সে যেতে পারে, সাবজেক্ট টু দি কী ক্রিটিসিজম আপনি করেছেন। তৌহিদ হৃদয়, হি ইজ ইন গুড ফর্ম, খুব ভালো খেলছে, বাংলাদেশের হয়ে সে ভালো কাজ করছে, বাট সাথে সাথে আমি রিকোয়েস্ট করব যে লগুলি ঠিক মতন পড়া। যদিও সে পরবর্তী বলেছে যে এখানে ইটস অল ক্রেডিট গোস টু আম্পায়ার্স কল। সো আলটিমেটলি আপনি একদিক দিয়ে সমালোচনা করছেন এবং পরবর্তীতে আপনি তাকে সাপোর্ট করছেন, এটা
এটা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। প্রথম কথা হলো যে এখানে বলা উচিত ছিল যে নো কমেন্টস, ইটস অল অ্যাবাউট দি আম্পায়ার্স কল। আমাদের পক্ষে হয়তো ডেফিনেটলি এটা যেত না। এখানে আরও অনেক ধরনের আপনি হয়তো যখন ঘটনাগুলি ঘটে আইসিসি তখন পার্টিকুলারলি ওই টাইম ওই ব্যাপারগুলি নিয়ে তখন এমসিসির সাথে বসবে। এটা হয়তো পরবর্তীতে চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। চেঞ্জের জন্য এরকম আইসিসির একটা কমিটি আছে, সেই কমিটি যেগুলি প্রস্তাব দিবে, এই প্রস্তাবের উপরে তখন হয়তো চেঞ্জ হবে, তারপরে এটা পাস হবে, তারপরে এটা আপনার অ্যামেন্ডমেন্ট হয়ে তখন আবার আমাদের প্লেইং কন্ডিশনের মধ্যে আসবে। সো অনেকগুলি প্রসেস আছে, এরকম আলোচনা সমালোচনা অনেক কিছু হয়। ওয়াইডের ক্ষেত্রেও এটা ওয়াইডটা কিন্তু আলটিমেটলি চোখে দেখার উপরে হয়। তো আলটিমেটলি তখন পর্যায়ক্রমে কখন কোন সময় আপনি এটা করবেন সেটা হলো একটা ব্যাপার। আইপিএলে যেরকম ওয়াইডের ব্যাপারে আপনি রিভিউ নিতে পারেন, যে না আমার কাছে মনে হয়েছে যে এটা রিভিউ, এটা আইসিসি আইপিএলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এটা হয়তো চালু করেছে, বাট আইসিসি কিন্তু এখন এটা চালু করে নাই, বাট এই ধরনের কোনো ইয়েও হয় নাই। এখন পরবর্তীতে কী আসবে সেটা দেখার বিষয়, নাও হতে পারে। চোখের দেখাতে আমরা অনেক কিছুই করতে পারি। ম্যাচ হারলে আপনি অনেকগুলি ফাইন্ডিংস পাবেন, আর আপনি যদি ম্যাচ জিততে পারতেন তাহলে এটা হইতো। আমরা যদি মনে করি যে লাস্ট ওভারে স্পিনার দিয়ে বল করে আছে, এটা তিনটা ফুল টস পেয়েছিল বাংলাদেশ লাস্ট ওভারে। দিস ইজ দি পয়েন্ট আই জাস্ট ওয়ান্ট টু মেনশন, যে আপনি তিনটা ফুল টস বল পেয়েছেন, স্পিনার বল করছে, এবং আপনি স্পিনার যে বল করছে তার কিন্তু কনফিডেন্স লেভেলটা চেহারার মধ্যেই ফুটে উঠছে। বাট আমরা যে ওই তিনটা বল তো বলের মধ্যে একটা বলও লাগাতে পারলাম না, আরেকটা তো খুবই কাছে যে আমরা, ওটা যদি 6 হতো আলটিমেটলি তখন কি এই কোশ্চেনগুলি আসতো? একদমই না, একদমই না। তখন কিন্তু অন্যরকম রিয়াদকে আমরা একটা অন্য মানে উচ্চতর ব্যাপার ইয়েতে পৌঁছে দিতাম, ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার পৌঁছে দিতাম, তৌহিদ রিয়াদকে আরেকটা কাঁধে উঠে নিতে পারতাম। তো এগুলি জিনিসগুলি কিন্তু আলটিমেটলি আমরা যারা বাংলাদেশি তারা আমরা তো আসলে খুবই এক্সাইটমেন্ট থাকে এবং খুবই আমরা আবেগভাবে কাজগুলি করি। কিন্তু কিছু কিছু জিনিস আছে আমাদের ঠান্ডা মাথায় আমাদের কাজগুলি করতে হবে, কমেন্টসগুলি করতে হবে, বিকজ আমরা কিন্তু একটা টেস্ট নেশন, সেটা ভুলে গেলে চলবে না। এবং সবারই কিন্তু যার যার দায়িত্ব অনুযায়ী দায়িত্বভাবে পালন করাটা উচিত, এবং কি বলতে হবে কোথায় কোন জায়গাটায়, ওইটাও কিন্তু আসলে লার্নিংয়ের প্রসেস। এই জায়গাও এটাও কিন্তু অনেকটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমরাও যেরকম ব্যাটিং বোলিং প্র্যাকটিস করি, আম্পায়াররাও কিন্তু আম্পায়ারিং প্র্যাকটিস করে, ল সম্পর্কে প্র্যাকটিস করে। সৈকত কিন্তু যাওয়ার আগে বলেছে যে 42টা ল পড়তে পড়তে তার লাইফ শেষ। সো 42টা ল শুনতে 42টা, বাট তার ইন্টারপ্রিটেশনগুলি যখন আপনি করবেন, বা আমি যখন আপনাকে কোশ্চেন করবো, এর উত্তরগুলি যখন আপনি দিতে পারবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ কল্ড দি আম্পায়ার। ইটস অল ক্রেডিট, এটা আম্পায়ার ইজ এ ভেরি থ্যাঙ্কসলেস জব। এবং সবথেকে বড় কথা, তারা সবসময় লো ক্যাটাগরিতে পড়ে থাকে। যেমনটা যদিও প্লেয়াররা যেরকম স্টেক হোল্ডার, ম্যাচ অফিসিয়ালস আম্পায়ারও ইজ দ্য সেম স্টেক হোল্ডার্স, বাট আপনি যদি, তারা তো এন্টারটেনমেন্ট দেয় না, আমরা তো আসলে এন্টারটেনমেন্ট দিই না, প্লেয়ারে এন্টারটেনমেন্ট করে। ওই ফোকাসটা হয়তো তাদের কাছে তেমনভাবে পড়ছে না। Correct. কিন্তু গতকাল ম্যাচ শেষে আমরা একটা জিনিস দেখেছি যে সোশ্যাল মিডিয়াতেই এক্স ক্রিকেটার বলেন, এক্স আম্পায়ার বলেন, এক্স কোচরা বলেন, সবাই একটা জিনিসে অন্তত রিয়েক্ট করেছে যে আম্পায়ারিং নিয়ে তাদেরও মনে প্রশ্ন ছিল। সাইমন ডুল কিন্তু বলেছেন যে মাহমুদুল্লাহর ওই আউট যেটা আম্পায়ার দিল, যেটাতে 4 হলো, সেটা আম্পায়ার এত তাড়াতাড়ি আঙ্গুল উঠিয়েছিল যে মনে হচ্ছে গানস্লিঙ্গার উঠিয়ে ফেলেছে। সো তিনি আরেকটা উদাহরণ দিয়ে বলেছেন, এই ব্যাপারটা যদি বাংলাদেশের ছাড়া ইন্ডিয়া হতো অপোনেন্টে, তাহলে কি আম্পায়ার এত তাড়াতাড়ি আউট দিতে পারতো কিনা? মানে উনি জাস্ট কোয়েশ্চেন রেজ করেছেন। বা ধরেন এটা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ হলো, ফাইনালে কি এইরকম কলগুলো কি দিতে পারতো কিনা একটু ভাবতো হয়তো আম্পায়ার। সো এই সব সিদ্ধান্ত আম্পায়ার্স কল নিয়ে আরও নাকি তাদের কাজ করা উচিত, আইসিসির এসব নিয়ম নাকি পরিবর্তনেও আনা উচিত অনেকেই বলছেন। আপনার মতে কি মনে হয়? প্রথম কথা হলো যে সাইমন ডুল তার নিজস্ব মতামত বলেছে, এটা তার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আমার কোনো কমেন্টস নেই। বাট পরবর্তীতে ইন্ডিয়ার ফেভারে যেত কি যেত না, এটাও আমার কাছে মনে হয় যে কমেন্টস করাটা ঠিক হবে না, বিকজ আমার কাছে মনে হয়েছে না এই ধরনের কোনো কমেন্টস করাটা উচিত হয়েছে, যদিও এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। আইসিসি অনেক ধরনের লেভেল আছে, অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে, আম্পায়ার ডিপার্টমেন্টও আছে। তারা কিন্তু অনেক কিছুই এখানে চিন্তাভাবনা করে বেস্ট পারফর্মার আম্পায়ারদের কিন্তু বা ম্যাচ অফিসিয়ালদের এখানে দিয়ে থাকে।
তার এরকম ম্যাচ অফিসিয়ালসরা যুগে যুগে এসেছে, রিপ্লেসমেন্ট এসেছে, এটাই হতে হবে। সো ইভ্যালুয়েশন করাটা, সমালোচনা করাটা ডেফিনেটলি এটা তার রাইট আছে, বাট ইভ্যালুয়েশনটা কিন্তু ডেফিনেটলি এটা আইসিসির আন্ডারে আছে। আইসিসির ওখানে আইসিসি কোচেস আছে, আম্পায়ার কোচেস আছে, সিইও আছে, তো অপারেশন ম্যানেজার আছে, তারা কিন্তু আলটিমেটলি এইগুলি জিনিসগুলি লুক আফটার করেন এবং এইটা নিয়ে আলাপ আলোচনা করেন। সর্বোপরি আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে হয়তো আম্পায়ারিং নিয়ে বাজে আম্পায়ারিং হয়েছে বলে মানুষজন কথা বলছে, কিন্তু আসলে তাদের কলটা, তাদের ডিসিশনটা তাদের জন্য পারফেক্ট ছিল বলে কি আপনার মনে হয়? অফকোর্স আমার কথা মনে হচ্ছে যে আম্পায়ার ভুল করতে পারে, রিভিউ নিয়েছে, রিভিউ সিস্টেমটা তো আছে, মানে রিভিউটা কেন আছে? তো রিভিউটা আছে এই কারণেই যে আপনার আমার তো সেই অপশনসগুলি আছে যে আপনি আউট দিয়েছেন, আমি এটা রিভিউ নিয়েছি, রিভিউতে যেটা আছে থার্ড আম্পায়ার যা দেখবে সেটা হতে হবে। আম্পায়ারও কিন্তু আলটিমেটলি রিভোক করার মতন ক্ষমতা তার আছে, সেও করতে পারে। সে ভুল ডিসিশন দিলে ওইটা প্লেয়ারদের পক্ষে যাবে, এই জন্যই তো রিভিউর সিস্টেম আছে। সো আপনি তো রিভিউটা নেওয়ারও তো সেই অপশনসটা ছিল, আলটিমেটলি রিভিউটাও তো নিয়েছে। তো রিভিউ নিয়েতে যেটা আছে, যেটা রেজাল্ট আসছে তাই। এখানে আম্পায়ার ডিসিশন ভুল হতে পারে, বাট রিভিউর ডিসিশনটা তার ভুল হয় নাই। রাইট, হয়তো ওইটা পায়ে লেগে 4 হয়ে যাওয়ায় যে 4টি রান থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশ, শেষমেশ সেই 4 রানেই কিন্তু বাংলাদেশ হেরেছে। কিন্তু আম্পায়ারিং, অ্যাপার্ট ফ্রম দ্যাট আম্পায়ারিং, বাংলাদেশের প্লেয়াররা কি আরও আগে ম্যাচটি শেষ করতে পারতো কিনা? হ্যাঁ, আপনি কথা বললে তো ধরেন এখন অনেক রকম আছে, যেমন আমরা আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা নর্থসের যে দুইটা শান্ত এবং সাকিব যে শর্টসগুলি খেলতো, আমরা কি জানি না যে ওখানে শর্ট বলই তার টার্গেট। আমি হয়তো একটা ওভার মেডিন দিতাম, আমাদের এখানে তানজিম সাকিব কি মেডিন নেয়, মেডিন উইকেট নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি লাস্ট ওভার মুস্তাফিজ বল করেছে, কি বল করেছে আপনি দেখেন। তো সেখানে আমাদের সে অ্যাটাক করছে শর্ট পিচ বলে, আমি পুল খেলার জন্য সে আমাকে বাধ্য করছে। আমি 10 ওভার ব্যাটিং করার পরে আমার ওরকম শর্টস খেলা আমার উচিত হলো কি হলো না, ওটা কিন্তু আলটিমেটলি ওই 22 গজে যারা খেলে তারাই কিন্তু ভালো বুঝতে পারবে এবং তারাই কিন্তু সব থেকে ভালো ডিসিশন মেকার। এখন সাকিব আল হাসান কোনো কারণে ওইটা যদি 6 হতো বা টপেজে লেগে যদি 6 হতো বা 4 হতো, যেমনটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরকম অনেকগুলি শর্টস খেলার পরে উইকেট কিপারের মাথার উপর দিয়ে 6 হয়েছে, তখন কিন্তু আমরা সবাই তালি দিয়েছি। এক্স্যাক্টলি, কিন্তু এই জিনিসগুলি কিন্তু আসলে এইটা আসলে আমি আর আপনি হয়তো অনেক ধরনের কথা বলবো, অনেক ধরনের লিঙ্গারিং করব। একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এই যে অনেক ধরনের কথা বলবো এর মধ্যে কিন্তু সাকিব আল হাসানের চোখ নিয়ে একটা যে সমস্যা রয়েছে, এই কথাটিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব এক চোখে দেখতে পাচ্ছেন না, তিনি এক চোখেই ব্যাটিং করছেন, তিনি বল কোথায় পিচ করে বল আসতেছে সেটা দেখতে পাচ্ছেন না, এই জন্যই আউট হচ্ছেন। বা নরকিয়ার মতো বোলারকে কেন তিনি এরকম বাউন্সে এইরকম একটা ভাইটাল মোমেন্টে পুল করতে যাবেন, অনেক কথাই হচ্ছে। হ্যাঁ, চোখের সমস্যা আসলে আমি আসলে এখানে আসলে তেমন আমার কিছু বলার কিছু নেই, বিকজ একটা ফুল ফিট একটা প্লেয়ার, চোখের কারণে সে আমেরিকা থেকে শুরু করে সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখিয়েছে, বিকজ হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটার। আর আমরা একটা প্লেয়ারের এরকম ব্যাট প্যাচ যেতেই থাকে। বিরাট কোহলির 2টা বছর কিন্তু তার ব্যাট প্যাচ গিয়েছে, কিন্তু ইন্ডিয়ার টিম কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দেয়নি, তারপরে কিন্তু সে কাম ব্যাক করেছে উইথ দি হাইয়েস্ট রান রেটার ইন দি ওয়ার্ল্ড কাপ, আই মিন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে। তো সাকিব আল হাসানের ব্যাপারে যদি আমরা যখন কোনো কথা বলবো, তাহলে আসলে আমাদের অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কারণ 17 বছরের কেরিয়ারে সে বাংলাদেশকে যা দিয়েছে এটা অনেকেই দিতে পারেনি। এরকম আরও অনেক প্লেয়ার আমাদের দিয়ে এসছে বা আরও হয়তো সামনে দিবে, বাট তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক। তো সাকিব আল হাসান এখনও তো খেলা শেষ হয়নি, সাকিব আল হাসান ডেফিনেটলি তার জবাবটা তার বল ব্যাটেই দিবে, আমি হয়তো নাই বলি। বাট যে ধরনের কথা বলা হচ্ছে, চোখের প্রবলেম বা এই প্রবলেম, কনসার্ন ডিপার্টমেন্ট আছে, মেডিকেল টিম আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট আছে, কোচেস আছে, ক্যাপ্টেন আছে, এইটা আসলে আমার আসলে তেমন কোনো কিছু বলার নেই রিগার্ডিং দি চোখের সমস্যা যেটা বললেন, এইটা নিয়ে আসলে আমার কোনো কমেন্টস নেই। হ্যাঁ, আমরা কথা বলতে পারি সাকিবকে 4 ওভার কেন বল দেওয়া হলো না, 1 ওভার কেন বল দেওয়া হলো, সিচুয়েশন ডিমান্ডস। আমার সাকিবের বল আমার কাছে কমফোর্ট মনে হয় নাই। সাকিবের পরিবর্তে মাহমুদুল্লাহ যে বোলিং করতে এসেছে, তিনি দুর্দান্ত বোলিং করেছেন, কারণ আছে, বিকজ মাহমুদুল্লাহ রাইট আর্ম, 2টা লেফটি ব্যাটসম্যানকে সে বল করেছে, সেটা তার জন্য বুমেরাং হয়েছে। আপনার
এমনও হতে পারে যে সাকিবের জন্য সেটা অফ স্পিন হবে, মাহমুদুল্লাহর জন্য সেটা লেগ স্পিন হবে, প্রথম ওভারেই কিন্তু সে কট বিহাইন্ড দিয়েছিল। সো শান্তর ক্যাপ্টেন্সি হিসাবে গত 3-4টা ম্যাচের পরে দ্যাট বলিং হ্যান্ডেলটা আমার কাছে ভালো লেগেছে। সিচুয়েশন ডিমান্ডস, তাকে অনেক জবাবদিহি করতে হয়, বাট সাকিব যদি ক্যাপ্টেন থাকতো তাহলে সাকিব কি করতো, তো সেটাও কিন্তু আমরা চিন্তা করতে হবে যে সাকিব যদি ক্যাপ্টেন থাকতো তাহলে সাকিব কি বল করতো, তাহলে ও যখন 6 খেত তাহলে কি ও আরও 2টা ওভার করতো কি না, এটাও কিন্তু অনেক ব্যাপার আছে। সাকিব যখন আইপিএলে খেলে বা বিপিএলে খেলে তখনও কিন্তু এমন সময় দেখা যায় যে যখন ব্যাটসম্যানরা অনেক অনেক হিট মোমেন্টে থাকে, সাকিব তো তার বোলিং কোটাটাও পূরণ করে না, তখন তো সাকিবের কোনো দোষ হয় না। সো অনেক কথা আমরা বলতে পারি, বিং এ ফর্মার ক্রিকেটার, ম্যাচ রেফারি, যেটাই আপনি আমাকে বলেন না কেন, সাকিব আল হাসানের ব্যাপারে কথা বলতে গেলে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। একটা ম্যাচে একটা প্লেয়ারের 17 বছরের কেরিয়ারকে আপনি মাটির নিচে দিতে পারেন না। আর সবথেকে বড় কথা, আমরা শুনেছি যে, আমরা দেখছি যে তামিম ইকবাল বলছে যে 4 ওভার বল করতে পারে না তাকে টিমের মধ্যে রাখার দরকার কি। বাট তামিম ইকবাল এটাও চেয়েছেন যে সাকিব প্রতিটি ম্যাচে খেলুক এবং তার যে কোটাটা, বোলিং কোটাটা, সেটাও তিনি করুক। হ্যাঁ, বাট দ্যাটস অল, দিস ইজ দ্য ম্যাটার অফ নেশন, দিস ইজ নট দি ম্যাটার অফ দি পাবলিক, ওয়ান টু ওয়ান প্রবলেমস যেটা আছে সেটা নিয়ে এটা নিয়ে কথা বলার কোনো কারণ নেই। বাট এই ধরনের অনেকে সোশ্যাল মিডিয়াতে ওই যে লাইকস পাওয়ার জন্য অনেক ধরনের কমেন্টস দিয়ে কথা বলে, বাট যারা আমরা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি, যারা আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করি বা যারা এটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকেও চিন্তা করতে হবে যে কোন প্ল্যাটফর্মে আমরা কথাগুলি বলছি এবং কোন প্ল্যাটফর্মটা আমরা চুজ করছি। এখানে শিক্ষার ব্যাপার আছে, এটা বাংলাদেশের নেশনের ব্যাপার আছে। অমূলক কোনো কোয়েশ্চেন বা অমূলক কোনো উত্তর বা কমেন্টস করে আমাদের নিজেদের দেশকে ছোট করে দেখাটা কোনো মানে হয় না। রাইট, অ্যাপার্ট ফ্রম দ্যাট টপ অর্ডার ফেলার, লাস্টের দিকে আমরা যদি চিন্তা করি, শেষ 3 ওভারে আমরা কিন্তু সেকেন্ড লাস্ট ওভারটায় অনেকগুলো ডট বল দিয়েছি বা অনেকগুলো ডাবল নিতে পারতাম চাইলে, সেখানে আমরা সিঙ্গেল রান নিয়েছি। এই সব ছোট ছোট ব্যাপারগুলো যখন আমরা মিস করে যাই, সিঙ্গেল না নিয়ে বা ডাবল না নিয়ে, তখনই কিন্তু শেষমেশ একটা চাপের, বড় রানের একটা চাপ চলে আসে। ওই চাপটা কি বাংলাদেশ শেষ পর্যন্ত নিতে পারেনি? না, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা বলেন বা শ্রীলঙ্কা ম্যাচের পরে যে ধরনের অ্যাটিটিউড, জেস্টার্স, কমিটমেন্ট, কনফিডেন্স লেভেল এবং উইলিং টু উইন দি ম্যাচ, সব ধরনের কাজ কিন্তু বাংলাদেশ করেছে। বাংলাদেশের প্লেয়াররা, প্রত্যেকটা প্লেয়ার এখানে কিন্তু পুরোপুরি এফোর্ট দিয়েছে। আমি সবারই কিন্তু একটা ইচ্ছা ছিল, সবাই কিন্তু, যেমন ধরেন শ্রীলঙ্কার সাথে আমরা 6 উইকেটে বা 4 উইকেটে বা 5 উইকেটে আমরা জিততে পারতাম, যেমনটি রিশাদ যে ধরনের শর্টস খেলেছে ওটা না খেললেও হইতো, তাসকিন আউটটা ওইটা না হলেও পারতো। তো এই ধরনের অনেকগুলি কথা এসছে। আপনি দেখেন একটা জিনিস, যে ধরনের উইকেটের ধরনটা যেটা আসছে, এটা টি-20দের উইকেট না। সো আপনি দর্শকরা আসে কিন্তু স্কোরবোর্ডে খেলা দেখতে, এখন কিন্তু সবাই বলারদের উইকেট পাওয়াটা নিয়ে কিন্তু তারা আলোচনা করছে এবং হ্যাপি হচ্ছে, বা টি-20তে আলটিমেটলি এটা না। তো সেক্ষেত্রে এক একটা টি-20র এক এক ধরনের রূপ নিতে পারে। আমার সিচুয়েশন যেটা আছে, আমার যা আছে, আমার এটাতে অ্যাডজাস্ট করতে হবে। দ্যাটস ওয়াই ইউ আর প্রফেশনাল অ্যান্ড ইউ আর পেইড ফর দ্যাট। অ্যাপার্ট ফ্রম পেইড, ইউ আর এ প্রফেশনাল। সো আমরা অনেক ধরনের কথা বলবো, বাট বাংলাদেশের, আমার কাছে এটি ভালো লাগছে যে বাংলাদেশ ফাইট করেছে টিল দি এন্ড। আমরা 3 ওভার কেন, 5 ওভার আগেও তো আমরা খেলা শেষ করতে পারতাম। তো আমাদের যদি কট বিহাইন্ডটা যদি ওইটা না হইতো, তামিমের, আমার যদি লিটনের যেটা মাথার উপর দিয়ে চলে যাবার কথা সেটা হাতে না যেয়ে যদি মাথার উপর দিয়ে যেত, সেখানে তো আমরা 4 রান পেতাম। তারপরে আমরা মুস্তাফিজের 6 দুটো যদি না হতো বা রিশাদের যদি 2টা 6 না হতো, তাহলে তোর বিলো 100 রানের মধ্যে চলে যেত। এইরকম ফ্যাক্ট বের করলে আসলে প্রতি বলে অনেক কিছু বের করতে পারি। আমি বললাম যে আসলে আমাদের সবথেকে বড় কথা, উই রিয়েলি প্লেড গুড ক্রিকেট। আমরা ভালো খেলেছি, আমাদের শুধু রেজাল্টটা আমাদের পক্ষে ছিল না, বাদবাকি সব কিছু কিন্তু আমাদের পক্ষে ছিল। ওদের আপনি দেখবেন যে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন্সিও কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু যে তারা যে বোলিং হ্যান্ডেল করছে, শান্তর থেকে কিন্তু শান্ত কিন্তু ওদের থেকে অনেক ভালো করেছে। নাহলে আপনি স্পিনারকে দিয়ে লাস্ট ওভার করাবেন, তার মানে ওই অন্য কোনো বলারকে দিয়ে কিন্তু তারা চেষ্টাও করে। রিয়াদার অনেক হয়তো টার্গেটই করে রেখেছিল যে একটা বোলার তো স্পিনার আসবে, সেটা কেশব মারেজি হয়তো আসবে, এবং তিনি এসেছেন। কিন্তু
বলটা ফুলটা এবং স্পিন আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু মার্করামকে বল করতে দেখি, আমরা কিন্তু মার্করামকেও কিন্তু বল করতে দেখি, সেও কিন্তু এখানে আসতে পারতো একটা দুটো ওভারে, সেও কিন্তু সুযোগ নেয় নাই। তো আপনি তাহলে দেখবেন যে ওদের এখানে 3টা পেসার প্লাস এই 4টা বল, 4টা পেসার এবং একটা বলারকে দিয়েই কিন্তু স্পিনারকে দিয়ে কিন্তু তারা কিন্তু ওই কোটাটা পূরণ করেছে। এবং দে টুক রিয়েলি মানে আমি কি বলবো যে এই সুযোগটা কিন্তু তারা নিয়েছে, তারা কিন্তু ভালো একটা রিস্ক নিয়েছে। সেই রিস্কে আমরা সফল হয়নি, আমাদের সুযোগ ছিল দুইটার মধ্যে অ্যাটলিস্ট একটা ফুল টস তাও যদি আমরা কাজে লাগাতে পারতাম তাও তো আমাদের অনেক কিছু হতো। হাউএভার লাক আমাদের ফেভার হয়নি আসলে। এক্স্যাক্টলি। সবশেষ আমি যদি জানতে চাই আপনার কাছে, এই বিশ্বকাপে বাংলাদেশকে আপনি কোথায় দেখছেন? টু টাফ টু সে, আর্লি টু কমেন্টস, এখনও অনেক কিছু বলা যাবে না, বিকজ আমরা নেদারল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপে আমরা হেরেছি। আমরা নেদারল্যান্ড কিন্তু ভালো ফাইট ব্যাক দিচ্ছে, তাদের স্পিনার খুব ভালো, ফাস্ট বোলার ভালো, তাদের ব্যাটসম্যানও ভালো। আমরা যে খারাপ তা বলবো না, পুরোপুরি নির্ভর করে উইকেটের চরিত্র এবং আমরা কি ধরনের অ্যাপ্রোচে খেলছি সেটা। আমরা যদি জেতার জন্য ডেফিনেটলি আমরা মাঠে নামবো, নেদারল্যান্ডে কিন্তু জেতার জন্য মাঠে নামবে। তবে নেদারল্যান্ডের সবথেকে বড় অ্যাডভান্টেজ সেটা হলো যে নেদারল্যান্ড কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ভিডিও ফুটেজ নিয়ে তারা কাজ করে এবং উইক পয়েন্টে কিন্তু তারা বল করে। এবং এটা বলার একটাই কারণ, বিকজ রিসেন্টলি আমি ম্যাচ পরিচালনা করছি নেদারল্যান্ড, নামিবিয়া এবং নেপালের ট্রাই নেশনস ইন দি CWCL ইন নেপাল। সেখানে কিন্তু আমি দেখেছি যে দে হ্যাভ রিয়েলি ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। সো এটা কিন্তু তাদের বড় একটা অ্যাডভান্টেজ এবং সেই জন্যই কিন্তু তারা সাউথ আফ্রিকাকে কিন্তু খুবই কোণঠাসা করে দিয়েছে। সো এনিথিং ক্যান পসিবল। আগের থেকে আমরা কোনো কিছু, আমরা ডেফিনেটলি চাবো যে আমরা সেকেন্ড রাউন্ডে যাব, বাট আমরা সেকেন্ড রাউন্ডে যে আমরা কি করবো সেটাও কিন্তু অনেক বিরাট ব্যাপার। সো আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার মতন আমাদের দল কিনা সেটা দেখতে হবে, সেটা চিন্তা করতে হবে প্র্যাকটিক্যালি। সো আমরা কি আদৌ সেকেন্ড রাউন্ডে যাওয়ার মতন টিম, ওই ধরনের কি আমরা লক্ষ্য নিয়ে কি আমরা গিয়েছি, সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তো এই অনেকগুলি কোশ্চেন আসবে, অনেকগুলি অ্যান্সার আমরা দিতে পারবো। বাট প্রথমে আমাদের 2টা ল্যাডার আমরা পার করেছি, একটা জিতেছি একটা হেরেছি, আর একটা ল্যাডার আমাদের পার করতে হবে, সেটার ভেন্যুটা আবার অন্য জায়গায়, সেটার উইকেট কীরকম হবে, মাঠ কীরকম হবে সেটা দেখার বিষয় আছে। তো সব কিছু মিলে এবং সবথেকে বড় কথা শরীফুলের অন্তর্ভুক্তিটা আমাদের এখানে খুবই দরকার। অ্যাট লাস্ট বাট নট লিস্ট সৌম্যকে বেস্ট 11 থেকে বের করে দিয়ে জাকিরকে খেলানো হয়েছে। এখানে এমনও হতে পারে যে উইকেটের ধরন দেখে যদি শেখ মাহাদিকে যদি খেলায়, অথবা আরেকটা পেসার যদি খেলায়, 4টা পেসার একটা স্পিনার, মাহমুদুল্লাহ সেক্ষেত্রে 4th 6 বোলার যদি মনে হয়, যদি সাকিব যদি সেরকম না করতে পারে, রিশাদ ইজ ইন গুড ফর্ম। তো সব কিছু মিলে কিন্তু আমাদের কিন্তু এখন একটা ব্যালেন্স, শুধুমাত্র টপ অর্ডার যদি আমরা ক্লিক করতে পারি রেজাল্ট কিন্তু অন্যরকম হবে। থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট কোনো এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বাংলাদেশ কি পারবে পরের 2টি ম্যাচ জিতে সুপার 8 কনফার্ম করতে? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে সেই 2টি ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি TBS এর সঙ্গে থাকুন।